এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। প্রথমবারের মতো ৯ বোর্ডে থাকছে অভিন্ন প্রশ্নপত্র। মাদ্রাসা ও কারিগরিতে আগামী বছর থেকে। এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনর্এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। বেনজিরকে ফেরানো এখন সরকারের হাতে, বলছে দুদক। রিজার্ভ চুরির ঘটনায় সাবেক ৩ গভর্নরের নথিপত্র তলব। জুলাই গণঅভ্যুত্থান শুরুর প্রথম দিন অপশাসনের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ, বলছেন বিশ্লেষকরা। এই আন্দোলনটা সকল মানুষের সকলের অংশ নেয়া আন্দোলন। অনলাইন জুয়ার জ্বালানি ভুয়া সিম ও মোবাইলে লেনদেনের অ্যাকাউন্ট। নীতিগত দ্বন্দ্বে সরকার, বলছেন অনেকেই। কুড়িগ্রামের নদ নদীর পানি কমলেও কাটছে না ভাঙন আতঙ্ক। ভোগান্তিতে তীরবর্তী অঞ্চলের হাজারো মানুষ। সমঝোতার শর্ত বাস্তবায়নের আগে আলোচনায় আগ্রহী নয় ইরান। সুবিধাজনক অবস্থানে থাকার দাবি ওয়াশিংটনের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথমবারের মতো ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। এবার ২,৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। কেন্দ্রগুলো মন্ত্রণালয় থেকেও মনিটরিং করা হবে। সচিবালয় ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এসব কথা জানান। এবছর এইচএসসিতে ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১১টি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১২,৭০,৫৮৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০,৬৯,৭১৪ জন, মাদ্রাসা বোর্ডে ৯২,৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১,০৭,৯৬৪ জন। এই বছর ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন, ৩,৩৯,৩ জন। এবছর সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে ৫৮,৬৯৪ জন। প্রশ্নপত্র কঠোর নজরদারিতে ছাপানো হয়েছে, তবে কেউ ভুয়া প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে ছড়ালে বা প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবছর ৯টি সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হচ্ছে। মাদ্রাসা ও কারিগরিতে হবে আগামী বছর থেকে। ২০০১ হতে ২০০৬ আমরা দেখেছি অনেক সময় ভিতরে খাতা চেঞ্জ করে ফেলে, উপরে ওএমআর ফর্মটি শুধু থাকে। সেই জন্য এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনর্এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। একই সাথে এক্সামিনার আমরা বাড়িয়ে দিচ্ছি যেন খাতা দেখার মধ্যে সুন্দর হয়। শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক ও মাধ্যমিকে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। আর প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সেই শিক্ষাক্রমে পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। প্রাধান্য দেওয়া হবে সংস্কৃতি ও ক্রীড়াকে। এডুকেশন সিস্টেমটাকে আমরা 360 ডিগ্রি একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখি, যেখানে আমাদের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বিকাশের জন্য যার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে সেখানে যেন রাষ্ট্র তাকে বিকশিত হওয়ার সেই সুযোগটুকু তৈরি করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী আরো বিশ্বাস করেন, একজন শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীর সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে সেভাবে গড়ে তোলা যেখানে তার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা থাকবে। মোট ৭৭টি বিষয়ের লিখিত পরীক্ষা নেওয়া হবে ২১ কার্য দিবসে। পরীক্ষা না থাকা দিনগুলোতে প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণী কার্যক্রম চলবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দুবাইয়ে পুলিশের হাতে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন সরকারের হাতে, এমনটা বলছে দুর্নীতি দমন কমিশন। আর এদিকে আওয়ামী আমলে রিজার্ভ চুরি সহ ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে সাবেক ৩ গভর্নরের নথিপত্র তলব করেছে দুদক। তারা হলেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে এখনও সেদেশের সরকারের কোনো আনুষ্ঠানিক জবাব না মেলায় বেনজিরকে হস্তান্তরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
দুদক বলছে ইউএই সরকারের চাহিদা মতো ইংরেজি ও আরবি ভাষায় প্রস্তুতকৃত সকল নথি পাঠিয়েছে সংস্থাটি। তবে পুলিশের সাবেক এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে কত তাড়াতাড়ি ফেরত আনা যাবে তা নির্ভর করছে সরকারের উপর। এই সংগ্রহের সকল তথ্যাদি আমরা আমাদের এন্ড থেকে প্রেরণ করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের অবহিত করেছি, এবং বাকি বিষয়টা আসলে আমাদের হাতে নেই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রি আছে বা সরকার আছে, তারা এই বিষয়টা দেখতেছে। এদিকে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি সহ ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ নিয়ে বিগত 15 বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যপাত্র চেয়ে একটি পত্র প্রেরণ করেছে। এখান থেকে কিছু ফিডব্যাক পাওয়া গেছে, যা যাচাই বাছাই চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের বিষয়েও বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। 3টি নতুন উপজেলা এবং একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। নতুন উপজেলা 3টি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। সচিবালয় নিকারের 121তম সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে। প্রান্তিক মানুষের সুচিকিৎসার স্বার্থে দেশের প্রতিটি জেলায় ও সদর হাসপাতালে ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি, এমনটি বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। রাজধানীতে এক সেমিনারে তিনি আরও বলেন, আইসিইউ রোগীদের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং ডেডিকেটেড অ্যাম্বুলেন্স বাড়াতে হবে। আর স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকরা দায়িত্বশীল না হলে সরকার স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও লাভ হবে না। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সেমিনারে যোগ দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। আজকের অনুষ্ঠানে সভাপতি দেশের ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা সেবার সার্বিক চিত্র তুলে ধরেন তিনি। বলেন, বর্তমানে দেশে প্রতি 1 লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার বেড রয়েছে মাত্র 1.7টি, যা কোনোভাবেই কাম্য নয়। দেশের 80 থেকে 90% ইন্টেনসিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি মূলত বড় শহরের হাসপাতালগুলিতে। আমাদের 68 থেকে 70% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে। তাহলে তারা কিভাবে ক্রিটিক্যাল কেয়ারের মতো সেবা পাবে? কেউ অসুস্থ হলে তার জন্য কিভাবে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা যাবে? তিনি বলেন, রাজধানীর পাশাপাশি সারা দেশে সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ডেডিকেটেড অ্যাম্বুলেন্স বাড়াতে হবে। আরো বিশেষজ্ঞ প্রয়োজন, আরো ট্রেনিং প্রাপ্ত নার্স প্রয়োজন, আরো বিশেষায়িত ইকুইপমেন্ট প্রয়োজন, আরো ক্রিটিক্যাল কেয়ারের ইউনিট প্রয়োজন, আরো ওয়েল ইকুইপড অ্যাম্বুলেন্স প্রয়োজন, যেন গুরুতর অসুস্থ আহত রোগীকে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিটিক্যাল কেয়ার সম্বলিত হাসপাতালে দ্রুত আনা যায়। শুধুমাত্র তাহলেই আমরা আরো বেশি সংখ্যক রোগীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা প্রদান করতে পারব। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণকে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের আরো দায়িত্বশীল হতে হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আপনাদেরকে দেওয়া দরকার, ইনশাল্লাহ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আপনাদেরকে দিব। আপনারা একটু আপনাদের হ্যান্ডস অফ কোঅপারেশন একটু সামনের দিকে বাড়িয়ে দেবেন। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলেও। আপনারা কনস্ট্রিকটিভ চিন্তা করবেন না। 180 মিলিয়ন মানুষ আগামী 25 বছর পরে বাংলাদেশের স্বাস্থ্যকে কিভাবে দেখতে চান ওই চিন্তা করেন এবং সেটার জন্য প্রস্তুতি নেন। সরকার দেশের প্রতিটি মানুষের কাছে চিকিৎসা সেবা সহজ ও মানসম্মত করতে পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান ডাক্তার জাহিদ। মানুষের কল্যাণে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আজ 1 জুলাই।
2024 সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা পরে রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে। আর 36 দিনের এই আন্দোলনে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে পতন হয় 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলন কোটা সংস্কারের মধ্য দিয়ে শুরু হলেও সেটি মূলত আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। 2024 সালের 5 জুন হাইকোর্টের রায়ে 2018 সালে বাতিলকৃত কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 1 জুলাই থেকে লাগাতার আন্দোলনে নামেন তারা। শুরুতে শেখ হাসিনা সরকার বাধা না দিলেও পরে শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করে। সরকারের দমনপীড়নে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হলে আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় ক্ষুব্ধ জনগণ। 36 দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এর আগে প্রাণ হারান হাজারেরও বেশি মানুষ। জুলাই আন্দোলনের 2 বছর পর কেমন আছে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তরে এই সমন্বয়ক বলছেন, প্রত্যাশিত বৈষম্য দূর না হলেও রাজনৈতিক দমনপীড়ন কমেছে। মানুষের যে অধিকার, সেই অধিকারের জায়গা পুরোপুরি এখনো নিশ্চিত হয়নি, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা অনেকটাই বদলেছে এবং রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক যে পরিবেশ সেটি পূর্বের যে কোনো সময়ের চাইতে এখন বেশি বিদ্যমান আছে। তো এটি আমাদেরকে আশা জাগায়। আর রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের ক্রেডিট নিয়ে দ্বন্দ্ব সাধারণ মানুষের কাছে জুলাইকে কিছুটা মলিন করেছে। যে আন্দোলনটা সকল মানুষের সকলের অংশ নেয় আন্দোলন, সবাই যেটাকে নিজেরা ক্রেডিট নিচ্ছে, নিজেরা একটা কর্তৃত্ববাদ ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, সেটা ডাইভার্ট করতে গিয়ে এই কর্তৃত্ববাদ ফেসিবাদ পরবর্তী যে নতুন বাংলাদেশ নির্মাণের জায়গাটা, সেইটাতে কিছুটা আগ্রহ হারিয়ে ফেলে ওই সাধারণ মানুষজন যারা জুলাই আন্দোলন অংশগ্রহণ করেছে। বিশ্লেষকদের অভিমত, দেশের মানুষ শেখ হাসিনা সরকারের অপশাসন, দুর্নীতি, প্রতারণামূলক নির্বাচনে ক্ষুব্ধ ছিল। ফলে অনিবার্যভাবেই ছাত্রদের হাত ধরেই আসে জুলাই আন্দোলন, যা পরে রূপ নেয় গণঅভ্যুত্থানে। এই রাজু ভাস্কর্য, শাহবাগ চত্বর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজ কেবল প্রতিবাদের প্রতীকী নয়, বরং একটি সুন্দর বৈষম্যহীন স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই প্রত্যাশার ঝুলি পূর্ণ না হলেও বিফলে যায়নি। মাসুদুল আবনী, নিউজ 24, ঢাকা। সরকারের নতুন মুদ্রানীতিতে নীতি সুধার 10% বহাল রাখা এবং বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের শঙ্কা, এর ফলে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ আর কর্মসংস্থান। তবে অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই সংকোচনমুখী নীতি বাস্তবমুখী। ব্যবসার আসল সংকট নীতি সুধার নয়, বরং তীব্র জ্বালানি এবং ডলার সংকট। নতুন বাজেটে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে নানা কর শুল্ক সুবিধা দেয়া হলেও নতুন মুদ্রানীতিতে তার উল্টো চিত্র। টানা 4 বছর ধরে সংকোচনমুখী নীতির পরও মূল্যস্ফীতি 9.5% ঘরে, যা 7.5% নামিয়ে আনতে নীতি সুদ হার 10%ই বহাল রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নামিয়ে আনা হয়েছে 6.8%। ব্যবসায়ীরা বলছেন, এর ফলে অর্থায়নের উচ্চ ব্যয় বহাল থাকবে, সংকুচিত হবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ, ফলে গতি ফিরবে না বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে। যদিও ব্যবসা সচল করতে 60,000 কোটি টাকার প্রণোদনা রাখা হয়েছে মুদ্রানীতিতে। সুদের হার যখন এত বেশি থাকবে, ব্যাংক গভর্নমেন্ট বড় করবে, তখন কিন্তু আসলে আর বিনিয়োগের আর হবে না বললেই চলে। তো সেটা তাহলে তার আমাদের ব্যবসা বান্ধব হলো না। আমি একজন ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে যদি বলেন, আমাদের বিনিয়োগ লাগবে, আমাদের কম ফান্ডে বিনিয়োগ লাগবে, আমাদের স্বল্প সুদে বিনিয়োগ লাগবে, তাহলে আসলে আমরা টিকে থাকতে পারবো। যদিও বর্তমান প্রেক্ষাপটে একে বাস্তবমুখী বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে শুধু নীতি সুধার নয়, বেসরকারি খাতের মূল সমস্যা জ্বালানি সংকট, কাস্টমস ও শুল্ক কর জটিলতা। বর্তমান যে আগামী 6 মাসের যে মুদ্রানীতি,
এটা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে। আমরা যদি সামগ্রিকভাবে অন্যান্য যে নীতিগুলো আছে এই সবগুলোকে যদি আমরা এই মুদ্রানীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করে যদি ব্যবহার করা সম্ভবপর হয় তাহলেই কিন্তু এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে সরকারের প্রবৃদ্ধিমুখী রাজস্ব নীতি ও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের ঘাটতি দেখছেন অর্থনীতিবিদরা। সরকারের পক্ষে শুধুমাত্র এই ফিসক্যাল পলিসি অথবা মনিটারি পলিসি এর মাধ্যমে যে দেশের সামগ্রিক মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে রাখবে এরকম নাও হতে পারে। বাংলাদেশে মূল্যস্ফীতি এটা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক যে কারণ এর মাধ্যমে কিন্তু ঘটে না, অনেক কারণ আছে যেগুলো কিন্তু আসলে ফিসক্যাল ইফেক্ট অথবা মনিটারি পলিসি দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। টেকসই প্রবৃদ্ধির জন্য সাশ্রয়ী অর্থায়ন ও রাজস্ব মুদ্রানীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন এই বিশ্লেষক। যদি না বাড়ে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দেশে হাজার হাজার কোটি টাকার অনলাইন জুয়ার মূল জ্বালানি যোগান দিচ্ছে ভুয়া সিম আর ভুয়া MFS অ্যাকাউন্ট। সরকার একদিকে জুয়া বন্ধের আইন করছে আর অন্যদিকে বাজেটে সিম ট্যাক্স তুলে দিয়ে ভুয়া সিমের বাজার আরও বড় করার সুযোগ করে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম আয়োজিত সেমিনারে উঠে আসে এমন মন্তব্য। সংশ্লিষ্টরা বলছেন সরকারের এমন সিদ্ধান্ত একটি বড় নীতিগত দ্বন্দ্ব। জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশ হয়েছে। নতুন আইনে অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার, VPN, মিরর সাইট, ডিজিটাল ওয়ালেট সহ প্রযুক্তি নির্ভর জুয়ার বিভিন্ন দিককে আইনের আওতায় আনা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন করে অনলাইন বেটিং ও সাইবার অপরাধ বন্ধ করা যাবে না, বন্ধ করতে হবে অবৈধ সিম ও MFS অ্যাকাউন্ট পরিচালনাকারী চক্রের দৌরাত্ম্য। আমাদের যে অনলাইন বেটিং এর মতো যে ক্রাইম বা আরো অনেক সোশ্যাল অনলাইন ক্রাইম গুলো আছে, এটা রেসপন্সিবিলিটি মোবাইল টেলিকম কোম্পানি এবং MFS এবং ক্ষেত্র বিশেষে ব্যাংকগুলো নিতে হবে। সেমিনারে সিম ট্যাক্স কমানোর সুবিধা সাধারণ মানুষের পকেটে যাবে না জানিয়ে সাবেক টেলিকম প্রধান মাহতাব উদ্দিন বলেন এর পুরো লাভ যাবে কর্পোরেট অপারেটরদের পকেটে। অন্যদিকে বাজেটে স্টার্টআপদের কর ছাড়ের প্রশংসা করলেও দীর্ঘমেয়াদী পলিসির অভাব রয়েছে বলে জানান উদ্যোক্তারা। এই যে নতুন যে পলিসি করা হলো 25, সেখানে প্রচুর বেনিফিট দেওয়া হয়েছে টেলিকম অপারেটরদেরকে। ডিজিটাল ইকোনমি তখনই তৈরি হবে যখন ডিজিটাল সার্ভিসেস গুলোর উপরে প্রাধান্যটা বেশি আসবে। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নিয়ে আগামীতে বাজেটে অর্থ বরাদ্দ রাখার কথাও বলেন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে NBR এর ট্যাক্স সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে লাখ টাকার অনৈতিক লেনদেনের এক ওপেন সিক্রেট চিত্র তুলে ধরেন বক্তারা। এখন একটা সময় এসেছে সরকারের ক্ষেত্রে যে AI নিয়ে পার্টিকুলারলি কিছু আলাদাভাবে কিছু ফান্ডিং রাখা প্রয়োজন। সেখানে AI রিসার্চ সেন্টার হতে পারে বা সবকিছু হতে পারে, বাট এরকম কিছু পাই না। আমার মনে হয় সরকার এটাকে নজর দিবে। দেশের টেকসই ডিজিটাল অর্থনীতির স্বার্থে সাধারণ জনগণ ও মাঠ পর্যায়ের বাস্তবতাকে সবার আগে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান খাত সংশ্লিষ্টরা। সময় কম, আমি ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে দুধকুমার নদীর তীব্র স্রোতে নদীর পাড় এবং বিকল্প সড়ক ভেঙে যাওয়ায় ভোগান্তিতে নদী তীরবর্তী হাজারো মানুষ। বিশেষ করে বামনডাঙ্গা ইউনিয়নের তেলেনির পাড়ে অরক্ষিত 300 মিটার নদী পথে বাঁধ নির্মাণে জমি অধিগ্রহণ জটিলতায় প্রতি বছর একই জায়গায় ভাঙন আর প্লাবনে বিপাকী এলাকাবাসী। হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কমতে শুরু করেছে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি। তবে পানি কমলেও কমেনি ভোগান্তি, আতঙ্ক কাটেনি নদী তীরবর্তী মানুষের। চলতি বন্যায় দুধকুমার নদীর টেলেনির পাড় ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। তীব্র স্রোতে ভেঙে পড়েছে বামনডাঙ্গা ইউনিয়নের আদর্শ বাজার সড়কের পরিত্যক্ত ব্রিজের নিচের বিকল্প সড়কটিও। বিপাকে হাজারো মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। রাস্তা ভাঙে গেছে, এখন ব্রিজ দিয়ে পার হওয়ার অনেক সমস্যা দাঁড়িয়ে গেছে। ঠিক বছর এই জায়গাটা ভাঙে যায়, কারণ ভালোভাবে কাজ হয় না। তো এই পানি যদি ঠিক মতন আরেকটু বাড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। পানি কমলেও এখনো ডুবে আছে এমন বীজতলা সহ ফসলি ক্ষেত, ক্ষতির শঙ্কা চাষির। আমার হেমতি ধানের বিছন তামার নষ্ট হয়ে গেছে, 15-20 বিঘে মাটির মধ্যে বিছন ছিল, তামার নষ্ট হয়ে গেছে। এদিকে 23টি পয়েন্টে ভাঙন শনাক্ত করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা।
72 ঘন্টা একটি পূর্বাভাস ছিল যে নন্দনের পানি বৃদ্ধিকে নিম্নাঞ্চল প্লাবিত হবে, সেই মোতাবেক কিছু এলাকা প্লাবিত হয়েছিল। এর মধ্যে বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। আমরা ইতিমধ্যে 36টি জায়গায় আইডেন্টিফাই করেছি যেগুলোতে ভাঙন হয়েছে। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি কমলেও কাটছে না ভাঙন আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর কাউকেই দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেয়া হবে না। হোলি আর্টিজান হামলার দশক পূর্তির দিনে এমন বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ভয়াবহ সেই ঘটনায় নিহতদের স্মরণে ঢাকার ইতালি দূতাবাসের আয়োজনে অংশ নেন তিনি। এদিকে বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ অনেকটা সফল হলেও ফের সেই শঙ্কা উঁকি দিচ্ছে। 1 জুলাই 2016 শুক্রবারের শান্ত সন্ধ্যাটি মুহূর্তেই রূপ নিয়েছিল এক রক্তস্নাত উপাখ্যানে। হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র জঙ্গিদের নারকীয় তাণ্ডবে প্রাণ হারান 17 জন বিদেশি সহ 22 জন। পরদিন সকালে সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টের মধ্য দিয়ে অবসান ঘটে জিম্মি সংকটের। এক দশক পর দৃশ্যপট কিছুটা ভিন্ন। 24-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর জঙ্গিদের জেল থেকে পালানো, অস্ত্র লুটের পর সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে হামলা আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। কেরানীগঞ্জে বিস্ফোরণ ও 17 জন গ্রেপ্তারের ঘটনা জানান দিচ্ছে জঙ্গিদের নতুন তৎপরতার। দুটি কারাগার থেকে প্রায় 800-র মতো কয়েদি এই যে জঙ্গি বা উগ্র মতাদর্শের সাথে জড়িত বিভিন্ন হামলা করেছেন এই ধরনের ব্যক্তিরাও কিন্তু ওখানে আছেন, অপরাধীরাও আছেন। তাদের মাধ্যমে যে কোনো ধরনের অঘটন বা দুর্ঘটনা বা অপরাধমূলক তৎপরতা সৃষ্টি অর্থ যথেষ্ট সংখ্যা থাকে। এর সাথে যুক্ত হয়েছে যে সমস্ত অস্ত্রগুলো এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। অপরাধ বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় সংকট জায়গাটি হলো খোদ রাষ্ট্রের নীতি নির্ধারকদের বয়ান। যে বাস্তবতার কারণে আমাদের দেশে উগ্র মতবাদ বলুন অথবা জঙ্গি সম্পৃক্ততার প্রসঙ্গগুলো বেড়ে যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে যে যারাই ক্ষমতায় থাকেন সেই সময় আমরা দেখেছি তারা শব্দগত আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। অর্থাৎ যারা ক্ষমতায় থাকেন তারা স্বীকার করতে চান না যে কোনো জঙ্গি তৎপরতা আছে বা উগ্রতার কোনো প্রসঙ্গ আছে। তো তারা নানা ধরনের সহনশীল শব্দ ব্যবহার করে এটাকে সহনশীল রাখার চেষ্টা করেন, অর্থাৎ তার নিয়ন্ত্রণে সবকিছু আছে এটাকে তারা বোঝাতে চান বা প্রমাণ করতে চান। এমন বাস্তবতায় পূর্ণ হলো হামলার 10 বছর। নিহতদের স্মরণে ঢাকার ইতালি দূতাবাসের স্মরণ সভায় যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, দেশের নিরাপত্তা নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা। উগ্রবাদের শঙ্কা অঙ্কুরে বিনষ্ট করতে রাষ্ট্র ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি বলছেন বিশেষজ্ঞরা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সমঝোতার স্মারকের প্রধান শর্তগুলো বাস্তবায়ন না হলে চূড়ান্ত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান। বুধবার এমন বার্তা দিয়েছে তেহরান। দাবি করেছে হরমুজ প্রণালী ইরানের শক্তির সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। তবে চুক্তি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হবে না বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে দোহায় বৈঠক করেছেন ইরান মার্কিন প্রতিনিধি দল। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কাতারের দোহায় বৈঠক নিয়ে বারবার ইতিবাচক ইঙ্গিত দেওয়া হলেও বরাবরই তা অস্বীকার করে আসছে ইরান। এ বিষয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে খামেনির দেশ। ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্টের স্পিকার বাঘের গালিভাব সাফ জানিয়েছেন, সমঝোতা স্মারকের প্রধান 5টি শর্ত পূরণের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে কোনো আলোচনায় বসবেন না তারা। সেই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ইরানের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তিনি। ফের স্পষ্ট করেন, এই নৌরুটের উপর ইরান কোনো অবস্থাতেই নিজেদের সার্বভৌমত্বের অধিকার ছাড়বে না। চূড়ান্ত চুক্তিতে না পৌঁছাতে পারলে সুবিধাজনক অবস্থায় থাকবে যুক্তরাষ্ট্রই, এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন, ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক শক্তি এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। সতর্ক করেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার কঠোর জবাব দেবে ওয়াশিংটন। এদিকে দোহায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা না হলেও মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে উভয় দেশের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। আসমাতুলি, নিউজ 24। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।